আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ক্লাসে আমরা বিনিময়ক্রম লেবেলিং এর বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ এই বিনিময়ক্রম লেবেলিং এর যে প্রমাণটা আছে, অর্থাৎ দুইটা এলিভেশনের বা দুইটা বিন্দুর পার্থক্য, এলিভেশনের পার্থক্য নির্ণয় করার যে প্রমাণটা আছে সেটা আমরা নিয়ে আলোচনা করব। তো আমি তোমাদের বইয়ে যেভাবে আছে সেভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে কি হবে, তোমরা পরবর্তীতে বইটা একবার দেখলে আবার খুব সহজেই বিষয়টা বুঝতে পারবা। ঠিক আছে? আর তোমাদের বোঝাতেও সহজ হবে। ঠিক আছে? তো এই জন্য আর কি বই থেকে তোমাদের বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি। তো এখানে প্রথমে আমাদের এই বিনিময়ক্রম লেভেলিং এর উদ্দেশ্যটা কি? বিনিময়ক্রম লেভেলিং এর উদ্দেশ্য হচ্ছে, যখন আমরা লেভেলিং কাজ করার সময় যখন বাধাপ্রাপ্ত হবে, অর্থাৎ কোনো নদী বা কোনো জলাভূমি বা কোনো খাল ইত্যাদি দ্বারা যখন বাধাপ্রাপ্ত হব, তখন আমরা এই বিনিময়ক্রম লেভেলিং এর মাধ্যমে ওই নদী দুই পারের দুইটা বিন্দুর এলিভেশনের পার্থক্য নির্ণয় করতে পারবো, অথবা বলতে পারি উচ্চতার পার্থক্য নির্ণয় করতে পারবো। ঠিক আছে? অর্থাৎ এই পার এবং এই পারের মধ্যে, এই পারের এই বিন্দু এবং এই পারের এই বিন্দুর মধ্যে উচ্চতার কতটুকু ডিফারেন্স আছে, এটা আমরা এই বিনিময়ক্রম লেভেলিং এর মাধ্যমে খুবই আহ সূক্ষ্মভাবে নির্ণয় করতে পারবো। আর এই উচ্চতা দিয়ে আমরা কি করব, সেটা তো তোমাদের মাথায় আসতে পারে যে আমরা এই এত কষ্ট করে যে এই কাজটা করলাম, এই উচ্চতার পার্থক্যটা যে নির্ণয় নির্ণয় করলাম, এটা আমাদের কোন কাজে লাগবে। এখন দেখো, আমরা ধরো এই দিক থেকে লেবেলিং করতে করতে এই জায়গায় এসে উপনীত হলাম। ঠিক আছে? এখন কি হলো, আমাদের বাধাপ্রাপ্ত হয়, আমরা আর এই মাঝখানে যন্ত্র বসায় কি করতে পারতেছি না, লেবেল গাছ করতে পারতেছি না। ঠিক আছে? তখন আমাদের কি করতে হবে, আমাদের তো এই জায়গার আরএল গুলো, তো এই জায়গার আরএল বা এই জায়গায় যে এই পাশে যে আরএল গুলো নিয়ে আসলাম বহন করে অনেক দূর থেকে বা ভূমির প্রকৃতিতে যে নিয়ে আসলাম এখানে লেভেলিং করতে করতে, তাহলে এখন আমরা যখন ওই পাশে যাই কাজ করব, তখন কি লাগবে, ওই পাশে যায় কিন্তু আমাদের আরএলটা জানা লাগবে, অর্থাৎ ওই পাশের একটা যে কোনো একটা বিন্দুর আরএল কিন্তু জানা লাগবে। তারপরে কিন্তু আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে, সেক্ষেত্রে আমাদের এই পাশে আরএলটা নিয়ে যাওয়া লাগবে। তো এই আরএল নিয়ে যাওয়ার জন্য আমাদের কি করা লাগবে, এই দুই বিন্দুর আমরা যদি এলিভেশনের পার্থক্য নির্ণয় করতে পারি বা উচ্চতার পার্থক্য নির্ণয় করতে পারি, তাহলেই তো আমরা কি করতে পারতেছি, আরএলটা নিয়ে যেতে পারতেছি। এখানে দেখো, এই বিন্দুটা কিন্তু দেখে উঁচু উঁচু লাগতেছে, এই বিন্দুটা হচ্ছে নিচু। তাহলে এই বিন্দুর আরএল যদি 10 হয়, আর এই দুই বিন্দুর আমরা যদি এই বিনিময়ক্রম লেভেলিং এর মাধ্যমে যদি আমরা ধরো এই দুই বিন্দুর উচ্চতার পার্থক্য ধরো 2 নির্ণয় করি, তাহলে এই বিন্দু উঁচু, সেই হিসেবে এর আরএল বেশি থাকার কথা। আর এই বিন্দু নিচু, এর আরএল কম থাকার কথা এর থেকে। তাহলে এই 10 থেকে যখন আমরা এই দুই বিন্দুর মধ্যকার উচ্চতার পার্থক্যটা বিয়োগ করে দেব, তখন কিন্তু আমরা এই জায়গার আরএলটা পেয়ে যাব। ঠিক আছে? তো আরএলটা এখানে মানে সূক্ষ্মভাবে নির্ণয় করার জন্য আমরা এই বিনিময়ক্রম লেভেলিংটা করে থাকি। আবার যদি এখানে এরকম হতো যে জায়গাটা হচ্ছে এরকম একটু উঁচু, ঠিক আছে, এই জায়গাটা একটু উঁচু এখানে, তাহলে এখানে যখন আমরা স্টাফ ধরলাম, তখন এখানে আর এখানে, ঠিক আছে, এর উচ্চতার পার্থক্য হলো এতটুকু। ঠিক আছে? তাহলে তখন আমাদের এখানে যদি আমাদের আরএল যদি 10 হয়, এখানে ধরো আমরা উচ্চতার পার্থক্য পেলাম 3, তাহলে এখানে আরএল হবে হচ্ছে 10 প্লাস 3 অর্থাৎ 13। ঠিক আছে? তো এই বিনিময়ক্রম লেভেলিং এর মাধ্যমে দুই বিন্দুর উচ্চতার পার্থক্য নির্ণয় করে সেটা আরএল এর সঙ্গে যোগ বিয়োগ করলে আমরা নদীর অন্য পাশের বিন্দুর আরএলটা পাবো। তো আসো, এই দুই বিন্দুর মধ্যকার যে উচ্চতার পার্থক্যটা আমরা নির্ণয় করব। হ্যাঁ, এটা আসলে কিভাবে নির্ণয় করব, মানে যে অ্যাকুরেট পার্থক্যটা যে আছে এটা আমরা কিভাবে নির্ণয় করব, সেটাই হচ্ছে আমাদের এই প্রমাণ বা এই আলোচনার মাধ্যমে দেখানো হয়েছে। বিনিময়ক্রম লেভেলিং করার জন্য আমাদের যন্ত্রটাকে ওই জলাভূমি বা নদীর এই পাশে একবার বসানো লাগবে, অর্থাৎ এই পারে একবার বসানো লাগবে এবং অপর পারে একবার বসানো লাগবে। ঠিক আছে? তো চলো, প্রথমে আমাদের বলছে যে 1 নাম্বার ধাপে কি করতে হবে সেটা আমরা দেখি। এই বিনিময়ক্রম লেভেলিং করার জন্য প্রথম ধাপে আমাদের নদীর এই পারে যন্ত্রটাকে বসাতে হবে। ঠিক আছে? বসানোর পর যেখানে আমরা যন্ত্র বসাইলাম, এই যন্ত্রের একদম সামনে, ঠিক আছে, একদম সামনে, যত সামনে নেওয়া যায়, একদম ধরো যন্ত্রের ধরো একদম উপরেই বা যন্ত্রের একদম মুখের সামনে ধরো আমরা একটা স্টাফ পার্ট নিব। ঠিক আছে? সেটার নাম আমরা দিব হচ্ছে A1। আবার নদীর অপর পাশে আরেকজনকে আমরা পাঠিয়ে দেবো স্টাফ ধরার জন্য, সে যে ওই পাশে স্টাফ ধরলো, সেখানে আমরা ধরো এখানে স্টাফ পার্ট পাইলাম। ঠিক আছে? এটাকে আমরা বললাম হচ্ছে B1। ঠিক আছে? এই হলো আমাদের 1 নাম্বার কাজ। তাহলে নদীর প্রথম পারে আমরা যন্ত্র বসাবো, যন্ত্র বসানোর পর এই ধরো এই পার্টটাকে ধরলাম এ, এই পার্টটাকে ধরলাম হচ্ছে বি। তাহলে এ পারে আমরা
স্টাফ পার্ট পাইলাম A1 প্রথম ক্ষেত্রে, আর বি পারে আমরা স্টাফ পার্ট পেলাম B1। কখন? যখন আমাদের যন্ত্র এতে, ঠিক আছে। তাহলে এখানে দেখো কি বলছে, প্রথমে যন্ত্র এ বিন্দুতে বা এ বিন্দুর খুবই নিকটে বসাতে হবে এবং বাবলকে কেন্দ্রে আনতে হবে। লেভেলিং কাজ করার সময় কি করতে হবে? অবশ্যই কিন্তু আমাদের বাবলকে সবসময় কেন্দ্রে রাখতে হবে, তা না হলে কিন্তু আমাদের কলিমেশন রেখা ঠিক থাকবে না। তো বাবলকে কেন্দ্রে আনার পর এ ও বি বিন্দুতে স্টাফ পার্ট গ্রহণ করা হবে। মনে করি স্টাফ পার্ট দ্বয় যথাক্রমে A1 এবং B1, যেটা আমি তোমাদের বললাম, ঠিক আছে। এরপর আমাদের কি করতে হবে? এরপর দেখো আমাদের যন্ত্রটাকে এখান থেকে উঠায় নিয়ে অপর পারে চলে যাওয়া লাগবে, ঠিক আছে। তাহলে উঠায় নিয়ে গেলাম, ধরো উঠায় নিয়ে অপর অপর পারে চলে গেলাম। অপর পারে যাওয়ার পর কি করা লাগবে? এখানে আবার যন্ত্রটাকে আমরা বসাইলাম। বসানোর পর এখান থেকে ধরো আবার কি করলাম, একদম বি বিন্দুর একদম সামনে বা এই যন্ত্রের সামনে বি বিন্দুতে স্টাফটা ধরলাম, ঠিক আছে। সেখানে আমরা ধরো পাইলাম হচ্ছে স্টাফ পার্ট পাইলাম B2। আবার অপর পারে আরেকজনকে স্টাফ ধরার জন্য পাঠিয়ে দিলাম। তাহলে সেক্ষেত্রে সে ওই পাশে যে স্টাফটা ধরলো, আবার ধরার পর এখানে আমরা স্টাফ পার্ট পাইলাম হলো A2, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের 2 নাম্বার ধাপ। তাহলে প্রথম ধাপ কি গেল? যন্ত্রটাকে একবার আমরা নদীর প্রথম পারে, অর্থাৎ যে পাশে আমরা কাজ করতেছিলাম সেই পাশে বসায়ে এ বিন্দুর একবার স্টাপ পার্ট নিব, বি বিন্দুর একবার স্টাপ পার্ট নিব, অর্থাৎ এই পারের একবার নদীর একদম খুব কাছাকাছি স্টাপ পার্ট নিব, এই পারে নদীর কাছাকাছি স্টাপ পার্ট নিব, ঠিক আছে। নেওয়ার পর এই এটাকে নাম দিলাম হচ্ছে A1 আর এটাকে নাম দিলাম হচ্ছে B1। সেম যন্ত্রটাকে নদীর অপর পাশে নিয়ে এসে বি বিন্দুতে বসানোর পর বি বিন্দুর ওপর স্টাপ পার্ট নিলাম, সেটাকে হলো বললাম হচ্ছে আমরা B2। আর এ বিন্দুতে স্টাপ পার্ট নিলাম, সেটাকে বললাম হচ্ছে আমরা A2, ঠিক আছে। এই হলো আমাদের দুইটা কাজ প্রথমত। এরপর আমাদের কি বলছে দেখো, এরপর আমাদের বলছে হলো যে এখন ধরে নেই এ এবং বি বিন্দুর মধ্যকার এই যে উচ্চতার পার্থক্য, এটা হইতেছে D, ঠিক আছে। তাহলে কি ধরলাম, আমাদের যে এ বিন্দু এবং বি বিন্দু আছে, এখান থেকে যদি আমরা দেখি এই দুই বিন্দুর মধ্যে উচ্চতার পার্থক্য কতটুকু, যদি দেখি তাহলে এই যে দেখা যাবে যে এতটুকু, এইটুকু হোক, ঠিক আছে। তো আপাতত দৃষ্টিতে আমরা ধরে নিলাম এইটুকু হচ্ছে ডি, ঠিক আছে। এরপর আমাদের এই যে আমরা লেভেলিং কাজ করতেছি, এই কাজ করার সময় আমাদের এখানে দুই ধরনের ভ্রান্তি থাকবে, ঠিক আছে। একটা হইতেছে কলিমেশন ভ্রান্তি আর একটা হইতেছে আমাদের প্রতিসরণ বক্রতা বা প্রতিসরণ ভ্রান্তি, আর একটা হচ্ছে কলিমেশন ভ্রান্তি। এই দুইটা ধরনের ভ্রান্তি থাকবে, ঠিক আছে। এই দুইটা ভ্রান্তির ধরো টোটালকে আমরা ধরে নিলাম হচ্ছে ই। তাহলে এখানে টোটাল ভ্রান্তিকে আমরা কি ধরলাম? ই ধরে নিলাম। দেখো আমরা এখানে যখন যন্ত্রটা বসাইছি তখন আমাদের লেভেল রেখাটা কিন্তু অনেকটা নিচে চলে গেছে। আমাদের থাকার কথা ছিল কোন জায়গায়? কলিমেশন রেখাটা থাকার কথা ছিল এখানে। কিন্তু আলোর প্রতিসরণ প্লাস কলিমেশন ভ্রান্তির কারণে আমাদের লেভেল যন্ত্রটা মানে লেভেল কলিমেশন রেখাটা নিচের দিকে চলে গেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এই কলিমেশন ভ্রান্তি প্লাস হচ্ছে প্রতিসরণ বক্রতার প্রতিসরণ জনিত যে ভ্রান্তি আছে, এই টোটাল ভ্রান্তিটাকে আমরা ধরে নিলাম হচ্ছে কি দিয়ে? ই দিয়ে, ঠিক আছে। আমাদের বক্রতার প্রতিসরণ ভ্রান্তিটা হচ্ছে ধরো যখন আমরা লেভেল কাজ করব তখন কিন্তু আলোর প্রতিফলনের কারণে একটা ভ্রান্তির সৃষ্টি হয়, ঠিক আছে। অনেক যখন ধরো এই ভ্রান্তিটা যখন আমরা 200 মিটারের মধ্যে কাজ করি তখন কিন্তু এই ভ্রান্তিটা ধরা হয় না। কিন্তু এই ধরো যখন আমরা বিনিময়ক্রম লেভেলিংটা করতেছি তখন কি নদীর ধরো কোনো একটা জায়গার 300-400 কিলোমিটার পর্যন্ত ধরো, সরি কিলোমিটার না মিটার পর পর্যন্ত ধরো হচ্ছে আমাদের এই জলাভূমি আছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু আমাদের এই বক্রতার প্রতিসরণজনিত ভ্রান্তিটা কিন্তু চলে আসবে। তখন কিন্তু সেটাকে আমাদের হিসাবে নিতে হবে। কিন্তু যখন আমরা সাধারণত লেভেলিং কাজগুলো করি সেক্ষেত্রে আমাদের 200 মিটারের মধ্যে যদি আমাদের কাজগুলো হয় বা ধরো স্টাফ পার্ট যদি ধরা হয়, সেক্ষেত্রে আমাদের এই বক্রতার প্রতিসরণজনিত ভ্রান্তিটা আসে না, ঠিক আছে। কলিমেশন ভ্রান্তি তো তোমরা দ্বিতীয় অধ্যায় বা তৃতীয় অধ্যায়ে পড়ছোই, কলিমেশন ভ্রান্তি কি, ঠিক আছে। তাহলে এই কলিমেশন ভ্রান্তি এবং বক্রতার প্রতিসরণজনিত ভ্রান্তি এখানে দেখা দিবে, সেই ভ্রান্তিটাকে আমরা ধরে নিলাম হচ্ছে ই, ঠিক আছে। তাহলে কি করলাম আমরা 3 নাম্বার ধাপে? 3 নাম্বার ধাপে হচ্ছে যে এই দুই বিন্দুর মধ্যকার উচ্চতার পার্থক্য ধরলাম হচ্ছে ডি। কি ধরলাম? উচ্চতার পার্থক্য পার্থক্য ধরলাম হলো ডি, ডি আর মোট ভ্রান্তি ধরলাম হলো মোট ভ্রান্তি ধরলাম ই, ঠিক আছে। তাহলে 3 নাম্বারে আমরা এই দুইটা কাজ করলাম। তাহলে মোট ভ্রান্তির মধ্যে কি কি ভ্রান্তি আছে? একটা হচ্ছে কলিমেশন ভ্রান্তি আর একটা হচ্ছে বক্রতার প্রতিসরণজনিত ভ্রান্তি, ঠিক আছে। আর বক্রতার প্রতিসরণজনিত ভ্রান্তি কিভাবে বের করতে হয় এটা তোমরা পরবর্তীতে ম্যাথে আর 6 অধ্যায়ে দেখতে পারবে, ঠিক আছে। তো আপাতত জাস্ট আমরা ধরে নিলাম যে দুইটা মিলে কলিমেশন এবং বক্রতার প্রতিসরণজনিত ভ্রান্তি মিলে হলো আমাদের ই, ঠিক আছে। এরপরে দেখো আমাদের 4 নাম্বারে কি করছে। 4 নাম্বারে এরা দেখো বলছে যে হচ্ছে এ এবং বি বিন্দুর প্রকৃত
এলিভেশনের পার্থক্য ডি এবং বক্রতার প্রতিসরণ ও কলিমেশন ভ্রান্তির পরিমাণ ই, এটা তো আমরা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা বলি যে এ বিন্দুতে থাকা অবস্থায় বি বিন্দুর প্রকৃত স্টাপ পাঠ হবে কি, দেখো যখন যন্ত্র এ বিন্দুতে ছিল তখন বি বিন্দুর প্রকৃত স্টাপ পাঠ কি হওয়ার কথা, বি বিন্দুর প্রকৃত স্টাপ পাঠ হওয়ার কথা হচ্ছে এই বি এর সঙ্গে যদি আমরা যে আমাদের ভ্রান্তিটা আছে ভ্রান্তিটা যদি আমরা এখান থেকে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা বীর প্রকৃত স্টাপ পাঠ পাচ্ছি, তাই না। দেখো আমাদের বীর প্রকৃত স্টাপ পাঠ পাওয়ার কথা হচ্ছে যেখানে তার থেকে কিন্তু আমরা বেশি পাইছি। বেশি পাওয়ার কারণে আমাদের কি করতে হবে, বিয়ন থেকে আমাদের ভ্রান্তির পরিমাণটা বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে। আমাদের দেখো আমাদের লেভেল রেখা হচ্ছে এখানে, আনুভূমিক রেখা এখানে, ঠিক আছে। আর কলিমেশন রেখা হচ্ছে এখানে। কিন্তু আমাদের বীর স্টাপ পার্ট পাওয়ার কথা ছিল হচ্ছে এখানে, কিন্তু আমরা পাইছি হচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে আমাদের এই বীর প্রকৃত অর্থাৎ এই যে আমাদের বীর যে প্রকৃত উচ্চতা স্টাপটা আছে সেটা পাওয়ার জন্য কি করতে হবে, বিয়ন থেকে এই ইর মানটা বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে বিয়ন থেকে যদি আমরা ইর মানটা বাদ দিয়ে দিই তাহলে আমরা অর্থাৎ ভ্রান্তির পরিমাণটা যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা বীর প্রকৃত উচ্চতাটা কিন্তু পাচ্ছি, ঠিক আছে, অর্থাৎ স্টাপ পার্টটা কিন্তু পাচ্ছি। এটা কখন পাচ্ছি, যখন যন্ত্র এ অবস্থায় ছিল, ঠিক আছে। এখন যন্ত্র যখন বি অবস্থানে আসলো তখন কি, তখন আমরা এ বিন্দুতে যে স্টাপ পার্ট নিছি তার মধ্যে ভ্রান্তি চলে আসছে। এখন তোমরা বলতে পারো যে আমরা এ বিন্দুতে থাকা অবস্থায় শুধু বি বিন্দুর মধ্যে থেকে ভ্রান্তি বাদ দিলাম, এ বিন্দু থেকে কেন বাদ দিলাম না। কারণ কি, দেখো আমরা কিন্তু এ বিন্দুর যখন আমরা স্টাপ নিছি মানে স্টাপ পার্টটা নিছি সে কিন্তু একদম যন্ত্রের সামনে নিছি। সেক্ষেত্রে কি, যন্ত্র থেকে স্টাপের দূরত্ব কিন্তু খুবই নগণ্য, তাহলে সেই ক্ষেত্রে তার মধ্যে কিন্তু ভ্রান্তি থাকার পরিমাণ একদম ভ্রান্তি নাই বললে চলে, ঠিক আছে। সেই জন্য আমরা এখানে এতে যন্ত্র থাকা অবস্থায় এ এ ওয়ান যে পার্টটা পাইছি এটা হচ্ছে অ্যাকুরেট পার্ট, কিন্তু বি ওয়ান যে পার্টটা পাইছি এটা অনেক দূরে হওয়ার কারণে এর মধ্যে ভ্রান্তি চলে আসছিল, এই ভ্রান্তিটা আমরা এই পার্ট থেকে বাদ দিয়ে প্রকৃত পার্টটা বার করলাম, ঠিক আছে। তাহলে প্রকৃত পার্টটা কি হলো, বি ওয়ান মাইনাস ই, ঠিক আছে। তাহলে এ বিন্দুতে থাকা অবস্থায় আমাদের প্রকৃত দুইটা পার্ট কি কি পাইলাম, একটা হইতেছে এ ওয়ান যেটা যন্ত্রের সামনে নিয়েছিলাম জন্য এর মধ্যে কোনো ভ্রান্তি নাই সেজন্য এ ওয়ানই থাকবে, কিন্তু বি ওয়ান অনেক দূরে হওয়ার কারণে এর মধ্যে ভ্রান্তি আছে। তাহলে এই ভ্রান্তিটাকে আমরা বি ওয়ান থেকে বাদ দিয়ে দিলেই তো কি পাচ্ছি, এই বি ওয়ানের প্রকৃত স্টাপ পার্টটা পাচ্ছি, তাই না। তাহলে ঠিক আছে, তাহলে আমরা যখন আমরা এখানে লিখি এ বিন্দুতে থাকা অবস্থায় যন্ত্রের প্রকৃত স্টাপ পার্ট হচ্ছে এই দুইটা, ঠিক আছে। এখন যখন যন্ত্র বি বিন্দুতে নিয়ে আসলাম, কই নিয়ে আসলাম, বি বিন্দুতে নিয়ে আসলাম, তখন আমাদের কি, বি বিন্দুর কাছে স্টাপ ধরা হলো, তখন তাহলে আমাদের বি ওয়ান এর মধ্যে কোনো, সরি তখন আমরা কি ধরছিলাম, এটাকে বি টু ধরছিলাম, তো তখন সেটা হচ্ছে বি টুর মধ্যে কোনো ভেজাল নেই, ঠিক আছে। কারণ বি টু যে স্টাপ পার্টটা নেওয়া হয়েছে সেটা একদম যন্ত্রের সামনে নেওয়া হয়েছে, তাহলে এর মধ্যে কোনো ভেজাল নাই। তাহলে এখন আমাদের ভেজাল আছে কার মধ্যে, এর মধ্যে, এ টুর মধ্যে, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, এ টুর জন্য আমরা আমরা এ টুতে যে স্টাপ পার্ট নিছিলাম সেটার প্রকৃত উচ্চতা মানে আমাদের স্টাপ পার্ট নির্ণয় করার জন্য কি করবো, ভ্রান্তির পরিমাণটা এ টু থেকে বাদ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি পাবো, এ টু মাইনাস ই, ঠিক আছে। তাহলে দেখো 3 নাম্বার বা 4 নাম্বার, কয় নাম্বার ধাপ, 4 নাম্বার ধাপ না, 3 নাম্বার ধাপ, 3 নাম্বার ধাপে কি করলো, আমরা প্রথম ধাপে কি করছিলাম, যন্ত্র এ তে বসায়ে এর একবার স্টাপ পার্ট নিছি, এর একবার স্টাপ পার্ট নিছি। এরপর 2 নাম্বার ধাপে যন্ত্র বি তে বসায়ে বির একবার স্টাপ পার্ট নিছি, এর একবার স্টাপ পার্ট নিছি, ঠিক আছে। তাহলে যন্ত্র যখন এ তে বসাইছিলাম তখন এ ওয়ান যে পার্টটা পাইছিলাম সেটা আমাদের যন্ত্রের খুব কাছে হয়, এর মধ্যে কোনো ভ্রান্তি নেই, সেজন্য আমরা এটাকে এ ওয়ান হিসাবে লিখছি। কিন্তু এ তে থাকা অবস্থায় আমাদের বি বিন্দুর অনেক দূরে হওয়ার কারণে এর মধ্যে আমাদের ভ্রান্তি চলে আসছে, ঠিক আছে। তাহলে সেই ভ্রান্তিটা যখন আমরা বি ওয়ান থেকে বাদ দিব তখনই কিন্তু আমরা বি বিন্দুতে প্রকৃত স্টাপ পার্টটা পাবো, ঠিক আছে। সেজন্য আমরা এ তে যন্ত্র থাকা অবস্থায় এ ওয়ান এবং বি ওয়ান মাইনাস ই লিখছি, ঠিক আছে। এরপর দ্বিতীয় ক্ষেত্রে কি করলাম, যন্ত্র যখন বি তে, তখন আমরা বি বিন্দুর স্টাপ পার্ট একদম যন্ত্রের খুবই কাছে নিছি, এজন্য বি বিন্দুর বি টু যে স্টাপ পার্টটা আছে এটা আমাদের অ্যাকুরেট আছে। কিন্তু এই ক্ষেত্রে আবার এ বিন্দু অনেক দূরে হওয়ার কারণে কি হয়েছে, এ বিন্দুর মধ্যে ভ্রান্তি চলে আসছে, অর্থাৎ এ বিন্দুর যে স্টাপ পার্ট নিছি এ টু সেটার মধ্যে ভ্রান্তি চলে আসছে। তাহলে এ টু থেকে সেই ভ্রান্তিটা বাদ দিলে আমাদের হবে হলো প্রকৃত স্টাপ পার্ট এ টুর জন্য, মানে এ বিন্দুর জন্য, ঠিক আছে। এরপরে দেখো কি করছে, এখন আমরা কি করব দেখো, এখন আমরা দেখো যদি এখানে আমাদের কি দেখা যাচ্ছে, এ বিন্দু উঁচু এবং বি বিন্দু হচ্ছে নিচু, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি, নিচু বিন্দুর কি স্টাপ পার্ট বেশি হয় আর উঁচু বিন্দুর স্টাপ পার্ট কি হয়, কম হয়। এখন তাহলে এ এবং বি বিন্দুর মধ্যকার যদি আমরা এখন এলিভেশনের পার্থক্য নির্ণয় করি সেক্ষেত্রে কি করা লাগবে, আমরা যদি বি ওয়ান থেকে এ ওয়ান বাদ দিয়ে দেই তাহলে কি পাবো, উচ্চতার পার্থক্য পাবো।
আবার B2 এখানেও আবার যদি হচ্ছে B2 থেকে A2 বাদ দিয়ে দেই, তাহলে কি পাবো? উচ্চতার পার্থক্য পাবো। ঠিক আছে? তাহলে আমরা এই দুইবার যখন যন্ত্র দুই জায়গায় বসাইলাম, বসানোর পর যে স্টাফ পার্ট দুইটা পাইলাম, এই স্টাফ পার্ট দুইটার মধ্যে আমরা এখন পার্থক্য নির্ণয় করব। ঠিক আছে? তাহলে আসো এখন আমরা এখানে দেখি কি করছি। এরা দেখো এখানে বলছে যে যন্ত্র যখন এ বিন্দুতে, তখন আমাদের এ এবং বি বিন্দুর এলিভেশনের প্রকৃত পার্থক্য কত হবে সেটা এখানে দেখাইছে। ঠিক আছে? তাহলে এলিভেশনের প্রকৃত পার্থক্য কত হবে? আমরা বি বিন্দুতে যে স্টাপ পার্ট পাইছি সেটার থেকে যদি আমরা এ বিন্দুর স্টাপ পার্টটা বাদ দেই, তাহলে কিন্তু আমরা প্রকৃত এলিভেশনের পার্থক্য পাবো। অর্থাৎ আমরা এ বিন্দুতে স্টাপ পাইছিলাম এখানে, বি বিন্দুতে পাইছিলাম ধরো হচ্ছে ভ্রান্তি সংশোধনী করার পর এখানে। ঠিক আছে? তাহলে এখন এই দুইটার মধ্যে, এই দুই বিন্দুর মধ্যে উচ্চতার যে পার্থক্য হবে সেটা হচ্ছে আমরা এই দুইটা স্টাপ পার্ট বিয়োগ করলে কিন্তু পেয়ে যাচ্ছি, অর্থাৎ এইটুকু পার্থক্য হবে। ঠিক আছে? এই দুইটা তাহলে আমরা স্টার পার্টটা বাদ দিয়ে নিই। তাহলে এখন আমরা এখান থেকে কি করলাম? B2 থেকে এখন বি থেকে এ স্টার পার্টটা বাদ দিলাম। ঠিক আছে? তারপর এরা কি করছে এখানে? এখান থেকে আমাদের ইটাকে মানে হচ্ছে আমরা যদি এখানে মাইনাসটা ভেতরে সরি এখানে মাইনাসটা যদি আমরা এখানে এটাকে ভেতরে নিচ্ছে, ইটাকে বার করে দিচ্ছে। ঠিক আছে? এটা দিয়ে আমাদের 1 নাম্বার সমীকরণ দিয়ে দিচ্ছে। এরপর যন্ত্র যখন বি বিন্দুতে, তখন আমাদের এ এবং বি বিন্দুর এলিভেশনের প্রকৃত পার্থক্য। প্রকৃত পার্থক্য কি হবে? তখন কি ছিল? B2 পার্ট অ্যাকুরেট ছিল এবং এর মধ্যে ভ্রান্তি ছিল। এজন্য আমরা এর থেকে ই বাদ দিয়ে নিছিলাম। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা B2 থেকে A2 মাইনাস ইটা বাদ দিতে পারি। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের যন্ত্র যখন বি বিন্দুতে আছে, তখন সেই অবস্থায় হচ্ছে আমাদের দুই বিন্দুর মধ্যে এলিভেশনের পার্থক্য। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো দেখো। এক্ষেত্রে পাবো এখানে এরা দেখো ভিতরে আমাদের B2 তো ঠিকই থাকলো, মাইনাস দিয়ে গুণ করে দিলে A2 মাইনাস হয়ে গেল, এটা আমাদের ইটা প্লাস হয়ে গেল। ঠিক আছে? আর আগেরটাতে কি ছিল? আগেরটাতে কিন্তু B1 মাইনাস A1 মাইনাস ই ছিল। ঠিক আছে? এখন তাহলে কি হইলো? আমরা এ তে থাকা অবস্থায় দুই বিন্দুর মধ্যে উচ্চতার পার্থক্য পাইলাম, আবার যন্ত্র বি তে থাকা অবস্থাতেও দুই বিন্দুর মধ্যে উচ্চতার পার্থক্য পাইলাম। ঠিক আছে? এখন এরা কি করছে দেখো, 1 এবং 2 নাম্বার সমীকরণ যোগ করে দিছে। 1 এবং 2 নাম্বার সমীকরণ যোগ করে দিলে কি হবে? এখানে আমরা 1 নাম্বার সমীকরণে পাইছিলাম d is equal to b1 মাইনাস a1 মাইনাস ই। আবার 2 নাম্বার যন্ত্র যখন 2 নাম্বার অর্থাৎ বিতে থাকা অবস্থায় আমরা উচ্চতার পার্থক্য পাইছিলাম হচ্ছে b2 মাইনাস a2 প্লাস ই। এখন এটা 1 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। ঠিক আছে? এই দুইটা সমীকরণ যখন আমরা যোগ করব তখন কি হবে দেখো। এর এখন যোগ করলে এখানে কি হবে? দুইটা 2d আসবে। 2d ইজ ইকুয়াল টু, এদিকে যোগ করলে কি আসতেছে? b1 মাইনাস a1 মাইনাস ই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, প্লাস b2 মাইনাস a2 প্লাস ই। ঠিক আছে? তাহলে এখানে এখন আমরা ডিটা এ পাশে রেখে দিলাম এবং এ পাশে কি হলো দেখো। এখান থেকে আমরা উপরে আমরা লিখতে পারি, আচ্ছা ডি টু না হয় আমরা পরে নিয়ে আসি, এর সাথে রেখে দিই টুটা। এখানে তাহলে যদি আমরা ব্র্যাকেট গুলো ভেঙে দিই তাহলে হবে হচ্ছে b1 প্লাস a1, সরি প্লাস না মাইনাস, মাইনাস a1 মাইনাস ই প্লাস b2 মাইনাস a2 প্লাস ই। এখান থেকে তাহলে এখন আমরা কি করতে পারি? এই প্লাস ই আর মাইনাস ই কেটে দিতে পারি, তাই না? হ্যাঁ, কেটে দিতে পারি। তাহলে এখন আমরা এখান থেকে লিখলাম, দেখো নিচে লিখি একটু, এখান থেকে আমরা এখানে আসলাম। ঠিক আছে? তাহলে এখানে আমরা এখন ডিটাকে আলাদা করে দিলাম এবং এই পাশে টুটা পার করে দিলাম। তাহলে এই পাশে ডির সঙ্গে টু গুণ ছিল, এই পাশে এসে ভাগ হয়ে গেল। তাহলে এখানে আমাদের কি কি থাকলো? b1 মাইনাস a1, তারপর আমাদের এখানে কি হবে? প্লাস b2 মাইনাস a2 ভাগ 2। এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা এই দুই বিন্দুর মধ্যকার প্রকৃত উচ্চতাটা পাবো। ঠিক আছে? অর্থাৎ এ এবং বি বিন্দুর মধ্যকার প্রকৃত উচ্চতা এই সূত্রের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো।
এরপরে দেখো আরেকটা জিনিস এখানে দেখাইছে কি ভ্রান্তির মান নির্ণয় করার জন্য, ঠিক আছে? অর্থাৎ মোট ভ্রান্তিটা আমরা কিভাবে নির্ণয় করবো সেটা এখান থেকে আমাদের দেখাইছে। তো এখন আমরা যে দুইটা সমীকরণ পাইছিলাম, এই যে এই দুইটা, এই দুইটা সমীকরণ আমরা এখন কি করব, বিয়োগ করে দিব। প্রথমবার কি করলাম, যোগ করলাম, তাহলে এখন আমরা এটা বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করে দিলে কি হবে দেখো, এই ডি থেকে কি হয়ে যাবে, ডি এবং ডি যদি আমরা ধরো বিয়োগটা এইভাবে করি, বিয়োগ করার সময় কি করা লাগে, এইভাবে যদি আমরা বিয়োগ করার সময়, সমীকরণ বিয়োগ করার সময় যেগুলো প্লাস থাকে সেগুলোকে মাইনাস করে দেওয়া লাগে, আর যেগুলো মাইনাস থাকে সেগুলোকে প্লাস করে দেওয়া লাগে। তাহলে এখানে আমাদের বি টু হইতেছে প্লাস ছিল, এটাকে মাইনাস করা লাগবে, এটাকে প্লাস করে দেওয়া লাগবে, এটাকে আবার মাইনাস করে দেওয়া লাগবে। ঠিক আছে, এটা কি সমীকরণটা যোগ করার সময় নিচের যে আমাদের সমীকরণটা থাকবে সেটার চিহ্নগুলো পরিবর্তন করে দেওয়া লাগে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের ডি ডি কেটে গেল। তাহলে থাকলো কি, থাকলো হচ্ছে আমাদের ভিতরে জিনিসগুলো, ভিতরে আমাদের আছে হচ্ছে, এখানে দেখো আমরা লিখতে পারি যে বি1 প্লাস মাইনাস বি2 মাইনাস এ1 প্লাস এ2 মাইনাস 2e ইজ ইকুয়াল টু 0, কারণ এবার থেকে ডি দিয়ে কাটে যায়, 0 হয়ে গেছিল। তাহলে এখন আমরা এটা যদি সাজাই একটু লিখি, ধরো ইটাকে আমরা ওই পাশে পার করে দিলাম, তাহলে এটা প্লাস হয়ে গেল, 2e ইজ ইকুয়াল টু বি1 মাইনাস এ1, তারপর কি আছে দেখো, মাইনাস বি2 প্লাস এ2, তাই না? এরপর দেখো আমরা এখানে লিখবো, ইটাকে এই পাশে রেখে দিলাম, এই পাশে 2টাকে পার করে দিলাম, এখানে আমরা লিখলাম ব্র্যাকেটের মধ্যে বি1 মাইনাস এ1। এখন এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নিই, অর্থাৎ এই দুইটা সামন থেকে যদি আমরা ব্র্যাকেটের মধ্যে মাইনাসটা বাইরে নিয়ে এসে যদি ভেতরে ব্র্যাকেটের ভিতরে মানগুলো লিখি, তাহলে কি লেখা যাবে, বি2 প্লাস লেখা যাবে এবং মাইনাস হচ্ছে এ2 লেখা যাবে। আবার তুমি মাইনাসটা ভেতরে গুণ করে দাও, সেম আবার এরকমই আসবে, অর্থাৎ মাইনাস বি2 প্লাস এ2 আসবে। ঠিক আছে, তাহলে এই সূত্রের সাহায্যে আবার আমরা কি করতে পারবো, এই সূত্রের সাহায্যে আবার আমরা টোটাল যে ভ্রান্তির পরিমাণ আছে সেই টোটাল ভ্রান্তির পরিমাণটা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে এই একটা সূত্র, আর এই যে এই একটা সূত্র, এই দুইটাই ছিল আমাদের এই প্রমাণের মধ্যে। ঠিক আছে, তাহলে আশা করতেছি বুঝতে পারছো। তোমাদের আমি আরেকবার বিষয়টা প্রথম থেকে বলি। আমাদের বিনিময়ক্রম লেভেলিং এর ক্ষেত্রে কি করতে হবে, যখন মাঝখানে বাধাপ্রাপ্ত হবে কোনো নদী বা জলাভূমি বা কোনো কাদাযুক্ত ভূমি দ্বারা, তখন আমাদের এই ভূমি বা নদীর এক পাড় থেকে অন্য পারে আমাদের আড়াল বহন করে নেওয়ার জন্য দুই বিন্দুর এলিভেশনের প্রকৃত পার্থক্য নির্ণয় করার জন্য আমরা এই বিনিময়ক্রম লেভেলিংটা করে থাকি। ঠিক আছে, তাহলে এখন এই বিনিময়ক্রম লেভেলিং করার জন্য প্রথম ধাপে আমাদের যন্ত্রটাকে নদীর প্রথম পারে বা এ বিন্দুতে বসিয়ে এ বিন্দুর এবং বি বিন্দুর স্টাপ পার্ট নেওয়া লাগবে। নিলে আমরা এ বিন্দুর পাড়ের যে স্টাপটা পাবো সেটাকে আমরা বললাম এ1 এবং এ পাড়েরটাকে বললাম বি1। ঠিক আছে, এখন যেহেতু আমরা প্রথম এ বিন্দুর ক্ষেত্রে যখন যন্ত্র বসাইছিলাম এ বিন্দুতে, তখন আমরা এই স্টাপটা একদম এ বিন্দুর সামনে বসাইছিলাম জন্য এই এ1 এর মধ্যে কোনো ভ্রান্তি নেই, কিন্তু এই বি1 এর মধ্যে কিন্তু ভ্রান্তি আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ভ্রান্তির পরিমাণটা ধরে নিছিলাম হচ্ছে ই। ঠিক আছে, টোটাল ভ্রান্তির পরিমাণ ধরে নিছিলাম কি, ই। তাহলে এই বি1 থেকে যদি আমরা ইটা বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো, এই আমরা বি বিন্দুতে প্রকৃত স্টাপ পার্টটা পাবো, তাই না? হ্যাঁ। এরপর 2 নাম্বার ধাপে কি করছিলাম, যন্ত্রটাকে আমরা বি বিন্দুতে নিয়ে আসছিলাম, নিয়ে আসার পর বি বিন্দুতে স্টাপ পার্ট গ্রহণ করছি, এ বিন্দুতে স্টাপ পার্ট গ্রহণ করছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই বি বিন্দুতে স্টাপ পার্টের মধ্যে কোনো ভ্রান্তি নেই, কারণ কি একদম এটা যন্ত্রের কাছে থেকে নেওয়া হয়েছে, তাহলে সেটাকে আমরা বলছি হলো বি2। আর এ বিন্দুতে যে স্টাপ পার্টটা নিছি দ্বিতীয় ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের এ2। এই এ2 এর মধ্যে এখন আমাদের ভ্রান্তি আছে, তাহলে সেই ভ্রান্তিটা যদি আমরা এ2 থেকে বাদ দিতে চাই, বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো, এ বিন্দুতে প্রকৃত স্টাপ পার্টটা পাবো, তাহলে সেটা হবে হচ্ছে এ2 মাইনাস ই। ঠিক আছে, এরপরে আমরা কি বলছিলাম, যে এ বিন্দুতে থাকা অবস্থায় আমাদের এ এবং বি বিন্দুর মধ্যকার উচ্চতার পার্থক্য নির্ণয় করছি, এবং বি বিন্দুতে থাকা অবস্থায় এ এবং বি বিন্দুর উচ্চতার মধ্যকার পার্থক্য নির্ণয় করছি। ঠিক আছে, তো সেটাকে আমরা নাম দিয়েছিলাম হচ্ছে কি ডি, সেটাকে নাম দিয়েছিলাম হচ্ছে আমরা এই যে ডি। ঠিক আছে, তাহলে ডি নির্ণয় করার সময় আমরা কি করছি, প্রথম ক্ষেত্রে আমরা বি বির পার্ট থেকে এর পার্ট বাদ দিছি, যেহেতু আমাদের এখানে বি বিন্দু নিচু, এ বিন্দু হচ্ছে
উঁচু, তাহলে বির পার্ট বেশি, এর পার্ট কম, এই জন্য আমরা বি বেশি পার্ট থেকে কম পার্টটা বাদ দিচ্ছি। ঠিক আছে? আর যদি আমাদের এখানে উল্টো কাজটা হয়তো, এ বিন্দু যদি নিচু হইতো, বি বিন্দু যদি উঁচু হইতো, তাহলে এর মান থেকে আমরা বির মান বাদ দিতাম। ঠিক আছে? তো অর্থাৎ যেটার মান বেশি হবে সেটার থেকে বাদ দিব আমরা। তাহলে এখানে যেহেতু বির মানই বেশি, যেহেতু বি বিন্দু নিচু, তাহলে স্টার পার্ট বেশি পাওয়া যাবে, ওই জন্য বি মান থেকে এর মান বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে? বাদ দেওয়ার পর কি পাইছি আমরা? এই দুই বিন্দুর মধ্যকার উচ্চতার পার্থক্য। আবার দ্বিতীয় ক্ষেত্রে কি করছি? দ্বিতীয় ক্ষেত্রেও সেম, যে স্টার পার্ট দুইটা পাইছি, ওই স্টার পার্ট দুইটা বিয়োগ করে আবার আমরা ডির মান বের করছি। তাহলে কি হলো? আমরা দুইবার একটা ডির মান পাইলাম। এখন এই দুইটা যোগ করে যখন আমরা মানে গড় করব, তখন কি পাবো? একটা অ্যাকুরেট মান পাবো। সেই অ্যাকুরেট মান পাওয়ার জন্যই আমরা এই সমীকরণ দুইটাকে যোগ করে দিছি। যোগ করে দেওয়ার পর দেখো কি হয়েছে, এখানে আমাদের এই ডি আর ডি যোগ হয়ে হয়ে গেছে 2D, আর এই পাশ থেকে আমাদের ছিল বি1 মাইনাস এ1 মাইনাস ই। সেখান থেকে আমাদের আমাদের হচ্ছে কি করছে, এটা যোগ করে দিছে এটার সঙ্গে, বি2 প্লাস বি2 মাইনাস এ2 প্লাস ই। তাহলে সেখান থেকে এই প্লাস এর ই আর এই মাইনাস এর ইটা কাটাকাটি হয়ে গেছে, থাকছে শুধু বি1 এই অংশটুকু, বি1 মাইনাস এ1, আর বি প্লাস হচ্ছে বি2 মাইনাস এ2। ঠিক আছে? এরপর এই ডির এই যে টুটা ছিল, এটা এই পাশে পার করে দিয়েছি, তাহলে আমরা কি পেলাম? এই যে আমরা ডির মানটা পেয়ে গেলাম। ঠিক আছে? এরপরে আমরা এখন কি করবো? মোট ভ্রান্তির পরিমাণ নির্ণয় করবো। মোট ভ্রান্তির পরিমাণ নির্ণয় করার জন্য কি করা লাগবে? সমীকরণ দুইটাকে আমরা বিয়োগ করে দিলাম। বিয়োগ করে দিলে কি হবে? দেখো, আমরা কিন্তু সমীকরণের বিয়োগের ক্ষেত্রে জানি যে হচ্ছে দুইটা সমীকরণকে যখন বিয়োগ করব, তখন আমাদের নিচের সমীকরণের চিহ্নটাকে পরিবর্তন করে দিতে হয়। অর্থাৎ প্লাস থাকলে মাইনাস করে দেওয়া লাগে, মাইনাস থাকলে প্লাস করে দেওয়া লাগে। ঠিক আছে? তাহলে এখানে আমরা ডি ছিল প্লাস, এটাকে মাইনাস করে দিলাম। বি টু ছিল প্লাস, অর্থাৎ 2 নম্বর সমীকরণে দেখো আমাদের বি2 ছিল প্লাসের, আর এ2 ছিল মাইনাসের, ই ছিল হচ্ছে প্লাসের। তাহলে এখান থেকে আমাদের বি2 কে চেঞ্জ করে দিতে হবে। এ2 কে আমরা মাইনাস ছিল প্লাস করে দিলাম, এবং ই কে আবার আমরা মাইনাস করে দিলাম। ঠিক আছে? এখন যখন আমরা এটাকে বিয়োগ করব, এখানে এই ডি প্লাসের, এই ডি হচ্ছে মাইনাসের, তাহলে বিয়োগ করলে কি হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে, তাই না? এরপর এখান থেকে আমাদের বির সঙ্গে বিয়োগ করার কিছু নেই, তাহলে বিটাকে আমরা এখানে লিখলাম। এ1 এর সঙ্গে বিয়োগ করার কিছু নেই, এ1টাকে লিখলাম মাইনাস সহ। এরপরে দেখো আমাদের এই মাইনাসের ইওয়ান, আর নিচেরটাও কিন্তু এখন মাইনাসের ইওয়ান। ঠিক আছে? এই দুইটা ইওয়ান মিলে হলো হচ্ছে 2 মাইনাস 2 ইওয়ান, সরি ইওয়ান না, ই। এরপর আমাদের এখানে কি ছিল? বি2 এর সঙ্গে বিয়োগ করার কিছু নাই, তাহলে সোজা বি2, এখানে মাইনাস বি2 চলে আসলো, আর প্লাস এ2 এখানে চলে আসলো। ঠিক আছে? এরপরের লাইনে কি করলাম? এই মাইনাস ই2 কে এই পাশে পার করে দিলাম, তাহলে এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল এই পাশে এসে। এরপরে আমরা এই বি2 সামনের যে মাইনাসটা আছে, এটা আমরা কমন নিলাম, কমন নিয়ে এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এখানে বিটা প্লাস হয়ে গেল, এটা এই যে ব্র্যাকেটের ভিতরে মাইনাস হয়ে গেল। ঠিক আছে? এরপরে আমরা টুটাকে এই পাশে পার করে দিলাম, টুটাকে পার করে দিলে আমাদের কাঙ্ক্ষিত মোট ভ্রান্তির পরিমাণ পেয়ে গেলাম। ঠিক আছে? এখন আসলে দেখো, নিচে কিছু কথা বলছে যে এই পদ্ধতিতে যখন আমরা কাজ করব, তখন কি আমাদের একটা নির্দিষ্ট সময় অতিক্রান্ত হবে। যখন আমরা ধরো এ বিন্দুতে আমরা যখন যন্ত্র বসায় দুই বিন্দুর পাঠ নিলাম, এরপরে যখন আবার বি বিন্দুতে আমরা যন্ত্র বসাইতে যাব, তখন কি হবে? একটা সময় অতিবাহিত হয়ে যাবে না? অতিবাহিত হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি হবে? সূর্যের আলো বা আলোর যে তরঙ্গ, এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো সেটা পরিবর্তন হওয়ার কারণে কিন্তু এই দুই ক্ষেত্রে ভ্রান্তির মধ্যে কিন্তু দুই রকম মান আসবে। তো এইটা যেন না হয়, অর্থাৎ এই ভ্রান্তির মানটা যাতে, অর্থাৎ যেটা আমরা মোট ভ্রান্তি যেটা ধরলাম, এই দুই ক্ষেত্রে যাতে সেম থাকে, সেটা করার জন্য আমরা কি করব? একই সময়ে নদীর এই পাশে একটা যন্ত্র বসাবো, নদীর ওই পাশে একটা যন্ত্র বসাবো। ঠিক আছে? বসানোর সঙ্গে সঙ্গে এই পাশ থেকে একজন পাঠ গ্রহণ করব, আর ওই পাশ থেকে একজন পাঠ গ্রহণ করব। করলে তাহলে আমাদের এই ভ্রান্তির পরিমাণটা কিন্তু আর আসবে না। ঠিক আছে? অর্থাৎ ভ্রান্তির পরিমাণটা আসবে না বলতে কি, ভ্রান্তি তো অবশ্যই আসবে, মানে দুই ক্ষেত্রে সমপরিমাণ ভ্রান্তি আসবে। ঠিক আছে? তখন আমাদের এই কাজটা অ্যাকুরেট হবে আরো বেশি। তো আশা করতেছি তোমরা এই বিনিময়ক্রম লেভেলিং এর যে প্রমাণটা আছে বা এখানে কথাগুলো আছে, সেটা তোমরা খুবই ভালোভাবে বুঝতে পারছো। আর যদি না বুঝে থাকো, আরেকবার ক্লাসটা করো, তাহলে আশা করতেছি খুব ভালোভাবে বুঝতে পারবা। আর এর পরের ক্লাস থেকে আশা করতেছি আমরা ম্যাথ শুরু করতে পারবো। ঠিক আছে? তো এই অধ্যায়ের আমরা দেখা যাচ্ছে যে হচ্ছে অনেকগুলো ম্যাথ, অর্থাৎ 5 অধ্যায়ের অনেকগুলো ম্যাথ 4 অধ্যায়ের মধ্যে ঢুকাই দিচ্ছে। তো সেগুলো আমরা করব, সেই সঙ্গে আমরা 5 অধ্যায়ের ম্যাথ গুলোও করবো। অর্থাৎ 4 অধ্যায় করার সময় কিন্তু আমরা অনেকগুলো ম্যাথ বাদ দিয়ে আসছিলাম, ওখানে কিন্তু আমাদের বেশিরভাগ, অর্থাৎ অর্ধেকের বেশি প্রায় 4 অধ্যায়ের যে ম্যাথ গুলো আছে, ওগুলো হচ্ছে আমাদের বইয়ের ভিতর 5 অধ্যায়ের ম্যাথ। ঠিক আছে? তো আমাদের এখানে একটু বইয়ের মধ্যে ভুল করছে, তো সেটা আমরা এখন 4 অধ্যায়ের ম্যাথ গুলো করবো, অর্থাৎ যেগুলো 4 অধ্যায়ের মধ্যে 5 অধ্যায়ের ম্যাথ আছে সেগুলো করবো, আবার 5 অধ্যায়ের যে ম্যাথ গুলো আছে সেগুলোও করবো। ঠিক আছে? তো আশা করতেছি তোমরা সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই তোমরা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও। ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।